হ্যালো স্টুডেন্টস অফ ক্লাস 11। আমরা তাপ গতিবিদ্যা অধ্যায় নিয়ে আলোচনা অনেকটাই করে ফেলেছি, আর এই ভিডিও এবং পরের ভিডিও মিলেই আমরা তাপ গতিবিদ্যা শেষ করব। তো আমরা লাস্ট ভিডিওতে তাপীয় ইঞ্জিন কিংবা তাপ ইঞ্জিন এবং হিমায়ত নিয়ে আলোচনা করেছিলাম। তো এইবারে যেটা আমাদের টপিক হচ্ছে সেটা খুব গুরুত্বপূর্ণ টপিক পরীক্ষার দিক থেকে বলতে গেলে, সেটা হচ্ছে কার্নচক্র কিংবা কার্ন ইঞ্জিন কিংবা কার্ন প্রত্যাবর্তক ইঞ্জিন। তো সেইটা আলোচনা করার আগে যেটা আমরা আলোচনা করে নেবো সেটা হচ্ছে এই স্ট্যান্ডার্ড সিলিন্ডার পিস্টন অ্যারেঞ্জমেন্ট। বাংলায় বলতে গেলে স্ট্যান্ডার্ড মানে প্রমাণ, চোঙ, পিস্টন, অ্যারেঞ্জমেন্ট মানে ব্যবস্থা। তো এই ব্যবস্থাটা কেমন, যার মধ্য দিয়ে কিংবা যার মধ্যে বিভিন্ন সংকোচন এবং প্রসারণ প্রসেস কিংবা প্রক্রিয়া যেটা কার্ন ইঞ্জিন কিংবা কার্নচক্রের মধ্যে হয় সেইটা করা। তো সেটা আমরা কিভাবে বুঝবো না, এর জন্য একটা সিম্পল ডায়াগ্রাম ড্র করলেই হবে। তোমরা বইতেও দেখতে পারো, 748 পেজে ছায়া প্রকাশনী বই ডান দিকে দেখতে পারো। তো সিম্পল ভাবে যদি আমি ড্র করি, তোমরা দেখবে নিচের দিকে শুধুমাত্র একটা রেখা রয়েছে। নিচের দিকে কিন্তু দুটো রেখা নেই, শুধুমাত্র একটা রেখা রয়েছে জাস্ট বোঝানোর জন্য। তো এর ভেতরে দেখবে পিস্টন রয়েছে। তো এই যে পিস্টন রয়েছে, এই পিস্টন সম্বন্ধে একটু আমি বলি। তো বইতে দেখবে এদের নামকরণ করা রয়েছে। একে সি নাম দেওয়া রয়েছে, এটা বি রয়েছে, এটা পিস্টনকে পি নাম দেওয়া রয়েছে। তো আমিও পি নাম দিলাম। এবার বলি এখানে একটু যে সবচেয়ে প্রথমে এই যে একটা রেখা দিয়ে বোঝানো হয়েছে, এইটা হচ্ছে এরকম একটা, এটা হচ্ছে কি না এই চোঙ যেটা আমরা লিখেছি এখানে সিলিন্ডার, তার নিম্নতল, তলটার প্রকৃতি এরকম বাইরে কিংবা পরিপার্শ্ব কিংবা পরিবেশের সাথে তাপের আদান প্রদান করতে পারবে, এরকম ব্যবস্থা করা আছে। আবার এই যে পিস্টনটা আছে, এটা এরকমই যে বায়ুবিরুদ্ধ ভাবে বাধাহীন ভাবে চলাচল করতে পারবে, অর্থাৎ একে প্রবেশ করালে সংকোচন এবং উপরের দিকে তুললে প্রসারণ। তো এই ঘটনাটা কিন্তু ঘটতে পারে। তাহলে এটা এরকম যেমন ব্যবস্থা রয়েছে, তিনটে মোট ডায়াগ্রাম রয়েছে বইতে দেখবে। সেকেন্ড যে ডায়াগ্রামটা রয়েছে সেটা এবারে বলি একটু। একই রকমই রয়েছে ছবিটা, শুধুমাত্র পরিবর্তনটা এবারে বলি। সেখানে কিন্তু সিঙ্গেল লাইন এখানে নেই, সেখানে কিন্তু এরকম ডাবল লাইন রয়েছে। তো সেই ডাবল লাইনের ব্যাপারে একটু বলি। তো এখানে পিস্টন রয়েছে যেরকম আমরা আগের বারও এঁকেছি, তো সেই পিস্টনটাও দেখানো থাকবে। এবারে দেখো এই সিস্টেম আর আগের সিস্টেমের মধ্যে যেটা ডিফারেন্স হচ্ছে সেটা আমি একটু বলি। তো এই ক্ষেত্রে আমরা বললাম নিম্নতলটা এরকম আছে যেখানে সে তাপ দেওয়া নেওয়া করতে পারে পরিবেশের সঙ্গে। এই ছবিতে যেটা বোঝানো হয়েছে, এই ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি না, এই ক্ষেত্রে বাকি সব একই থাকছে, যে গ্যাস কিংবা বাষ্প যাকে নেওয়া হয়েছে প্রসেসের জন্য সেগুলো থাকবে এর মধ্যে, অর্থাৎ চোঙের মধ্যে থাকবে। কিন্তু নিচে যে নিম্নতলটা আছে, সেই নিম্নতলটা যেটা নেওয়া হয় সেটা হচ্ছে কেমন না তাপরোধী নিম্নতল, অর্থাৎ যে পদার্থ দিয়ে তৈরি সেটা তাপরোধী হবে। কেন না, যাতে করে তাপের আদান প্রদান না ঘটানো যায়। তার মানে প্রয়োজন মাফিক এই পরিবর্তনটা কিন্তু আমাদেরকে ঘটানো হয়। এবারে কেন এটা করা হচ্ছে না, যাতে করে তোমরা রুদ্ধতা প্রক্রিয়া নিয়ে আমরা আলোচনা আগেই করেছি, যে রুদ্ধতা আমাদের প্রসারণ বা সংকোচন। তাহলে রুদ্ধতা, প্রসারণ বা সংকোচন যে কোনো প্রক্রিয়াটা ঘটানো যেতে পারে পিস্টনের সাহায্যে। যেহেতু এই প্লেটটা কিংবা এই নিম্নতলটা আমরা কোনো ধাতু কিংবা কোনো পরিবাহী দিয়ে করিনি, সেটা তাপরোধী পদার্থ দিয়ে করেছি, কোনো অন্তরাল ধরে রাখতে পারো। আরেকটা দেখবে ডায়াগ্রাম রয়েছে যেখানে সিঙ্গেল লাইন তো রয়েছে, কিন্তু কেমন রয়েছে না, দেখবে সিঙ্গেল লাইনের সাথে সাথে যেরকম পিস্টন রয়েছে, নিচের দিকে দেখবে একটা সোর্সের ছবি আঁকা আছে এরকম, যেখানে এরকম টি লেখা রয়েছে। অর্থাৎ নিচে এরকম ভাবে রাখা হয়েছে যার উষ্ণতা একটা নির্দিষ্ট কিছু উষ্ণতা রয়েছে, যাতে করে এই নিচের দিকের উষ্ণতাকে মেইনটেইন করা যায়। তো এইটা করার উদ্দেশ্য হচ্ছে যাতে করে আমরা সমষ্ণ প্রসারণ বা সংকোচন এইটা ঘটাতে পারি। এইটাই দেখবে তোমাদের
বইতেও রয়েছে, তার মানে এটা একটা সাম্য অবস্থার পরিস্থিতি কিংবা এটা রয়েছে, যাতে করে অন্তিম অবস্থায় উষ্ণতা যেন টিটা মেইনটেইন হয়। এটাই দেখবে 748 পেজে লাস্ট ডায়াগ্রাম এবং নিচের দিকে যেটা রয়েছে সেটাই। তার মানে এই ক্ষেত্রে যে তাপ আধার কিংবা কোনো কিছু রয়েছে সেটা এই টেম্পারেচার টিটা মেইনটেইন করার জন্য। তো এটা সাধারণত পরীক্ষা থেকে কখনোই সেরকম আসে না, এটা শুধু কনসেপচুয়ালের জন্য আমি বললাম যে রুদ্ধতা প্রসারণ সংকোচন, সমষ্ণ প্রসারণ সংকোচন এই প্রক্রিয়াগুলো কিন্তু ঘটে। আমাদের যেটা মেইন কাজ সেটা হচ্ছে এই কার্যচক্র নিয়ে আলোচনা করা। তো সেটাতে আমরা চলে আসি, কারণ কার্যচক্র না জানলে আমরা কার্য ইঞ্জিন, তার কর্মদক্ষতা এগুলো আমরা জানতে পারবো না। তো এটা জানার জন্য যেটা আমরা করব সেটা হচ্ছে এই কার্যচক্র কিংবা কার্য সাইকেল আমাদেরকে যেটা অঙ্কন করতে হবে সেটা হচ্ছে পিভি সূচক চিত্রে অঙ্কন করতে হবে। সেখান থেকে বুঝতে হবে কোন কোন প্রক্রিয়া তার মধ্যে ঘটে। এবার পিভি হয় আর একটা টিএস ডায়াগ্রামও হয়, সেটা আমাদের সিলেবাসে নেই, কলেজের সিলেবাসে রয়েছে। আমরা শুধু পিভিটা পড়লেই হবে, কারণ পিভি ডায়াগ্রামটা কিন্তু একটা ইন্ডিকেটর ডায়াগ্রাম কিংবা সূচক চিত্র, যার মধ্য দিয়ে আমরা সব প্রক্রিয়াগুলো কিন্তু বুঝতে পারবো। তো যদি আমরা অঙ্কন করার চেষ্টা করি তাহলে কেমন হবে না, এদিকে যদি চাপ এদিকে যদি আয়তন হয়, তাহলে প্রসেসটা যেটা হচ্ছে, আমি একটু বড় করে আঁকার চেষ্টা করি। তাহলে প্রসেসটা আমি মোটামুটি আঁকলাম, তোমার বইতেও ডায়াগ্রাম রয়েছে, তুমি দেখতে পারো এ বি সি ডি এরকম নাম দিলাম। তো লক্ষ্য করে দেখো চারটে প্রসেস তোমরা দেখতে পাচ্ছ, 1 2 3 4। তো প্রসেসটা কিন্তু ক্লকওয়াইজ কিংবা দক্ষিণাবর্তী প্রসেসই কিন্তু আছে। তাহলে এই যে প্রসেসটা আমরা দেখতে পাচ্ছি, তাহলে এই প্রসেস থেকে যদি আমরা বলি তাহলে কি কি হচ্ছে না, যদি মার্কিং করা হয় তাহলে দেখো এ থেকে বি একটা প্রসেস, বি থেকে সি আর একটা প্রসেস, সি থেকে ডি আর একটা প্রসেস, আবার ডি থেকে এ। যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করি তাহলে তোমরা একটা জিনিস দেখতে পাবে, কি এ থেকে বি তে যে ঘটনাটা ঘটছে সেটা একটা নির্দিষ্ট উষ্ণতা T1 এ ঘটছে, আর এই দিকে দেখো অর্থাৎ এইখানে আর এইখানে যদি আমরা লক্ষ্য করে দেখি, এটাও সমষ্ণ রেখা, এটাও সমষ্ণ রেখা, এটা সমষ্ণ প্রসারণ, এটা সমষ্ণ সংকোচন, এটাও রুদ্ধতাপ লেখচিত্র, এটাও রুদ্ধতাপ দেখো, এটা হচ্ছে প্রসারণ, এটা হচ্ছে সংকোচন। এবার একটু মার্কিং করা যায়, T1 T2 এর মধ্যে অবশ্যই T1 টা বেশি হবে, আর এই A থেকে B যাওয়ার সময় Q1 পরিমাণে তাপ সংগ্রহ করছে তাপ আধার থেকে কিংবা তাপীয় উৎস থেকে বস্তু, এবং এই C থেকে D তে Q2 পরিমাণ তাপ বর্জন করছে, কারণ বাকিটা তো কার্যে রূপান্তরিত করে নিচ্ছে, যেটা আমি লাস্ট ভিডিওতে আলোচনা করেছি। Q1 পরিমাণের কিছু অংশ কার্যে রূপান্তরিত হলো, বাকিটা হিট সিঙ্ক কিংবা যে তাপীয় একটা আধার ছিল যেখানে তাপটাকে বর্জন করছে, যাকে আমরা বলি তাপ গ্রাহক। তো এই যে টোটাল প্রসেসটা রয়েছে এর মধ্যে A থেকে B, এই A থেকে B যেহেতু দেখো আয়তন বাড়ছে লেফট টু রাইট, এই জন্য এই প্রসেসটা হচ্ছে সমষ্ণ। কেন না, উষ্ণতা স্থির থাকছে, এটা হচ্ছে সমষ্ণ প্রসারণ। B থেকে C তে লক্ষ্য করে দেখো আয়তন বাড়ছে কিন্তু তাপের কোনো দেওয়া নেওয়া হয়নি, তাহলে এইটা হচ্ছে রুদ্ধতা প্রসারণ। তোমরা বইতেও দেখবে মার্কিং করে রয়েছে B থেকে C। এইখানে একটা কথা বলবো, যতগুলো হচ্ছে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার যে চারটে পদ কিংবা চারটে প্রক্রিয়া সবগুলোই কিন্তু প্রত্যাবর্তক, অর্থাৎ আদর্শ গ্যাস ধরেই এটা একটা আদর্শ কার্যচক্রই আমরা আলোচনা করছি। তো তারপরটা হচ্ছে C থেকে D, সেটা হচ্ছে উষ্ণতা স্থির রয়েছে কিন্তু আয়তন কমছে, এই জন্য এটাকে আমরা বলি সমষ্ণ সংকোচন। D থেকে A তে যদি আমরা দেখি তো লক্ষ্য করে দেখতে পাচ্ছি কি হচ্ছে না, আয়তন হ্রাস পাচ্ছে কিন্তু তাপের কোনো আদান প্রদান নেই, তো এটা হচ্ছে কিন্তু রুদ্ধতাপ সংকোচন। তাহলে এই চারটে প্রসেস, অর্থাৎ এর প্রাথমিক অবস্থান হচ্ছে A, সেইখানে প্রাথমিক অবস্থায় আবার ফিরে আসছে। তো এই যে ফিরে আসা, আমরা একটা অবস্থান থেকে শুরু করে আবার প্রাথমিক অবস্থানে ফিরে আসা,
এই যে টোটাল প্রসেসটা অর্থাৎ একটা পর্যায় কিংবা একটা চক্র কমপ্লিট হলো, সেকেন্ড স্টেপে আবার কাজ হবে। তার মানে এখানে বলতে আমি এটা চাইছি যে A থেকে B, তারপরে B থেকে C, তারপরে C থেকে D, তারপরে D থেকে, এই চারটে প্রসেসের মাধ্যমে কিন্তু কার্যচক্র সম্পাদিত হয়। তো শুধু যদি কার্যচক্র অঙ্কন করতে বলে কোনটা কি বোঝানো সেটা তোমরা এভাবে কিন্তু বোঝাতে পারো। তোমাদের বইতেও বলে দিচ্ছি 749 পেজে বাম দিকে কিন্তু রয়েছে। এবারে কেন প্রসারণ সংকোচন তোমরা দেখতেই পাচ্ছ, A বিন্দু আয়তন থেকে B বিন্দুর আয়তন বেশি তাই প্রসারণ বলেছি। B থেকে C যদি বলা হয় B থেকে C এর আয়তন বেশি সেই জন্য বললাম প্রসারণ। এদের ক্ষেত্রে আয়তন কমছে তাই আমি বললাম সংকোচন। এবারে যেটা আমাদের মেন কাজ যেটা হচ্ছে, যেটা আমি তোমাদের আগেও বলেছি যে তাপীয় ইঞ্জিনের স্টার্টিং এ আমরা লাস্ট ভিডিওতে যেটা আলোচনা করেছিলাম যে একটা তাপ উৎস থাকবে, নিচে একটা তাপ গ্রাহক থাকবে, টোটাল প্রসেসটা থাকছে যেখানে আমরা আউটপুটে কাজও পাচ্ছি। কি কেন পাচ্ছি না, তাপীয় উৎস থেকে কিংবা তাপীয় যে আধার ছিল সেখান থেকে T1 উষ্ণতায় Q পরিমাণ যে তাপ সে কি করছে সেখান থেকে সংগ্রহ করছে, কিছু অংশ কার্যে রূপান্তরিত করছে, বাকি Q2 পরিমাণ তাপকে সে বর্জন করছে কোথায় না তাপ গ্রাহকে। তো একই ছবি দেখো, আমি আগেরটা যেহেতু আলোচনা করে নিয়েছি সেজন্য বেশি বলছি না। 749 পেজে ডান দিকে জিনিসটা রয়েছে। অবশ্যই তাপীয় উৎসের কি তাপ উৎসের উষ্ণতা তাপ গ্রাহকের থেকে বেশি হবে সেই জন্য সে তাপ দিচ্ছে, আর এখানে সেটা তাপ বর্জন হচ্ছে। তো এখানে দেখো ই লেখা রয়েছে ক্যাপিটাল, তার মানে হচ্ছে হিট ইঞ্জিন কিংবা যাকে আমরা বলি তাপীয় ইঞ্জিন কিংবা তাপ ইঞ্জিন। তো এখানে নাথিং ইজ নিউ, তো যা যা ছিল আলোচনা সেগুলোই রয়েছে, তো এগুলো আমি আর বলছি না নতুন করে। কিন্তু যেটা নতুন আর যেটা আমাদের বেশ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে আদর্শ কার্নো ইঞ্জিন আমরা পড়ছি, এই আদর্শ কার্নো ইঞ্জিনে কর্মদক্ষতা অর্থাৎ আমরা যেটা বের করতে চাইছি ইটা, তো প্রমাণ করে দেখাতে হবে ইটা ইকুয়ালস টু 1 - T2/T1, অর্থাৎ কর্মদক্ষতার মান শুধুমাত্র তাপীয় উৎস এবং তাপ গ্রাহকের উষ্ণতার উপর নির্ভর করে, আর কোনো কিছুর উপর নির্ভর করে না। আর একই উষ্ণতায় যে যতগুলো প্রত্যাবর্তক কার্যচক্র কিংবা কার্নো ইঞ্জিন ক্রিয়া করবে সেই কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা একই থাকবে, এবং প্রত্যাবর্তক প্রক্রিয়া কিংবা প্রত্যাবর্তক একটা কার্নো ইঞ্জিন তার থেকে বেশি কর্মদক্ষতা যুক্ত কোনো প্রত্যাবর্তক ইঞ্জিন বাস্তবে নেই। তো এগুলো জানতে গেলে এটা প্রমাণ করতে হবে, তাহলেই আমরা এই রাশিমালা দেখে সেগুলো বলতে কিন্তু পারবো। অবশ্য প্রমাণ বলতে আমি শুধু এই প্রমাণটার কথা বলছি, ওই প্রত্যাবর্তকের এফিসিয়েন্সি কিংবা কর্মদক্ষতা সব প্রত্যাবর্তকে সেম হয় কিংবা ওই সংক্রান্ত যেটা বললাম সেগুলো এমনিও আমাদের এইচএসসি সিলেবাস না, সেটা গ্র্যাজুয়েশনের সিলেবাসে নিও। তো আমি কথা প্রসঙ্গে বললাম, তো এইটা প্রমাণ কিন্তু আমাদের এইচএসসি সিলেবাসের অন্তর্গত। তো এই প্রমাণটা আমরা করব কি করে না, এই প্রমাণটা করার জন্য আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে এইখানে দেখো A থেকে B, B থেকে C, C থেকে D কিংবা D থেকে সব প্রসেসগুলো রয়েছে। তো এই প্রসেসগুলোর মধ্যে যদি একটু আমরা চিন্তা ভাবনা করি, তো A থেকে D যেতে Q1 পরিমাণের তাপ সংগ্রহ করেছে। তো এই Q1 পরিমাণের তাপ কোথা থেকে আমরা পাবো না, আমরা সমষ্ণ প্রক্রিয়াতে কৃতকার্য পেয়েছিলাম, আর আমরা জানি dq সমান du প্লাস dw হয় তাপ গতিবিদ্যার প্রথম সূত্র থেকে। সমষ্ণ প্রক্রিয়াতে এমনিও du শূন্য হয়ে যায়, তারপরে যে পরিমাণ কৃতকার্য সেটাই হচ্ছে তাপ নেওয়া কিংবা তাপ নিয়েছে। তো সেই ভিত্তিতে যদি বলা হয় তাহলে এইখানে কত হবে না, 1 মোল গ্যাসের জন্য যদি করা হয় তাহলে ln VB/VA। কেন না, VB মানে হচ্ছে B বিন্দুতে এই অবস্থানে আয়তন কত, VA মানে এই অবস্থানে আয়তন কত। একইভাবে যেহেতু Q2 পরিমাণ তাপ বর্জন করা হয়েছে সেটাও সমষ্ণ প্রক্রিয়া, শুধু উষ্ণতা T2, তাহলে তার ক্ষেত্রে আমরা বলতে পারি VD/VA। কারণ এখানে D আছে দেখো, ঠিক আছে, সরি এখানে ছিল VC আর এখানে ছিল VD, তাহলে আমরাও তাই করব, নামটা ভুল লেখা হয়ে গেল VC/VD। কারণ এখানে দেখো সমষ্ণ প্রক্রিয়াতে এখানে আয়তন C বিন্দুতে VC হবে, D বিন্দুতে VD হবে। তো এই যে আমরা লিখেছি একটা ছোট্ট মিস্টেক হচ্ছে, কারণ অন্তিম আয়তনের মান হচ্ছে VD, তাহলে আমি লিখেছি VC/VD, তার মানে এটা মাইনাস চিহ্ন লেখার দরকার নেই, আমি উল্টে দিয়েছি। আর যদি তোমরা মাইনাস দিয়ে লিখতে চাও তাহলে এটাকে VD করবে, এটাকে VC করবে, কারণ অন্তিম আয়তন বাই প্রাথমিক আয়তন। আমি মাইনাসটাকে তুলে দিতে চাইছি, সেই জন্য আমি লিখব যেটা আমি একটু আগে লিখেছিলাম RT2 ln VC/VD। তাহলে এরকম দুটো সমীকরণ আমাদের কাছে কিন্তু থাকছে, এই Q1 আর Q2।
এবারে প্রশ্ন হচ্ছে আমরা কিন্তু আগের ভিডিওতে এই ইটার সমান এটা প্রমাণ করেছি q2 1 মাইনাস q2 বাই q1। তাহলে q2 বাই q1 এর মান আমাদের কিন্তু এখান থেকে চাই, সেটা না হলে কিন্তু আমাদের কোনো কাজ কিন্তু হচ্ছে না। তো এই জন্য আমি বলবো q2 বাই q1 এর যে মানটা সেটা যদি আমাদেরকে এখানে পেতে হয়, তার জন্য আমাদের এই vb বাই va কিংবা এই যে t1 বাই t2 এইগুলো ব্যাপারটা থাকছে। তো t1 বাই t2 তখনই পাবো যখন এই vb va এর কোনো ব্যবস্থা হবে। এই ব্যবস্থাটা কিভাবে করব? না, এই ব্যবস্থাটা করার একটা সহজ উপায় হচ্ছে b থেকে c রুদ্ধতাপ প্রক্রিয়া, আবার d থেকেও রুদ্ধতাপ প্রক্রিয়া। তো রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা এইটা প্রমাণ করেছি, মনে করে দেখো গামা মাইনাস 1 ধ্রুবক। তাহলে এটা b বিন্দুর ক্ষেত্রে প্রযোজ্য, c বিন্দুর ক্ষেত্রে প্রযোজ্য, d বিন্দুর ক্ষেত্রে প্রযোজ্য, আবার a বিন্দুর ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে আমরা কি করব? না, এখানে প্রথমটার জন্য যদি করা হয় তো t1 vb গামা মাইনাস 1 সমান t2 vc গামা মাইনাস 1। তাহলে এখান থেকে দেখো কত সহজে আমরা vb বাই vc যদি বলা হয় তাহলে কত হচ্ছে t2 বাই t1। একই ভাবে যদি আমি c বিন্দু d বিন্দু আর a বিন্দুর জন্য যদি করি তাহলে কত হবে d বিন্দু অর্থাৎ t2 vb গামা মাইনাস 1 আর a বিন্দুর জন্য কত উষ্ণতা t1, তো t1 va আর কি গামা মাইনাস 1। তাহলে এখান থেকে আবার আমরা vb বাই v এর মান পেলাম কত t1 বাই t2। যদি আমরা এটা তুলনা করে নিই তাহলে কি দেখতে পাচ্ছি আমরা? না, এখান থেকে আমরা এই vb বাই vc আর vd বাই va এই মানগুলো কিন্তু আমরা পেতে পারি। কি করে পাওয়া যাবে? না, আমাদের দরকার কি vc বাই vd আর এদিকে vb বাই va। তোমরা একবার সমীকরণগুলো মিলিয়ে নেওয়া যাক। তোমরা 749 পেজে সমীকরণ নাম্বার 4 দেখো, ঠিক আছে? সেখানে t1 বাই t2 রয়েছে। তারপরে দেখো সমীকরণ নাম্বার 5, সেখানেও t1 বাই t2 রয়েছে। অর্থাৎ আমি কি বলতে চাইছি? না, এখান থেকে t1 বাই t2 টা বের করব। তাহলে কত আসবে t1 বাই t2 অর্থাৎ vc বাই vb গামা মাইনাস 1। এখানে কি চাই? এখানে দেখো vd বাই va t1 মাইনাস t2, তাহলে অবস্থা হয়ে রয়েছে। তো উভয় পক্ষ দেখো, ডান পক্ষ এবং বাম পক্ষ একই। তো তুলনা করলে আমরা কি লিখতে পারি? না, তুলনা করলে আমরা লিখতে পারবো vc বাই vb গামা মাইনাস 1 আর vb বাই va গামা মাইনাস 1। তাহলে দেখো দুটোরই পাওয়ার গামা মাইনাস 1 রয়েছে, তার মানে এটা কোনো গুরুত্ব থাকছে না, এমনিও বাদ হয়ে যাবে, সমান vd বাই va। তো আমাদের এখানে কাকে চাই? vd বাই vc চাই। তাহলে আমি সাজিয়ে নিই একটু, vd বাই vc সমান va বাই vb। তাহলে vd বাই vc সমান পাওয়া যাচ্ছে va বাই vb। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি vd বাই vc যা va বাই vb ও তাই থাকছে। তাহলে এই জিনিসটাকে যদি আমরা সাজাই আর যদি একবার মিলিয়ে নিই যে vd বাই vc সমান va বাই vb। এবার আসে যাক আমরা যাকে চাইছিলাম, অর্থাৎ আমরা চাইছি vc বাই vd। তাহলে উল্টে দেবো, vc বাই vd সমান vb বাই va। তাহলে দেখো এই দুটোর দিকে তাকাও, দেখো দুটো সমান বেরিয়ে গেছে। দুটো সিরিজ সমান বেরিয়েছে, তাহলে আমরা কি বলতে পারি? না, দুটো যেহেতু সমান বেরিয়েছে আমরা এইটা বলতে পারি যে এই দুটো রাশিমালা ইকুয়াল। আর এই দিকে দেখো q1 বাই q2 কিংবা q2 বাই q1 যদি করি তাহলে কি লিখতে পারি? q2 কত আর t2 ln vc বাই vb, q1 কত আর t1 ln vb বাই va। দেখো আর আর তো এমনিও কেটে গেল, vc বাই vd যা vb বাই va ও তাই। তাহলে আমি পরের লাইনে কি লিখতে পারি? t2 বাই t1 ইনটু ln vb বাই va। নিচেরটাকে সেম রাখলাম। তাহলে দেখো দুটো কি হচ্ছে? কেটে যাচ্ছে, যেহেতু এই দুটো অনুপাত সমান। তাহলে কি পাওয়া গেল? only t2 বাই t1। তাহলে এখান থেকে আমরা খুব সহজে এই
Q2 বাই Q1 এর জায়গায় কি বসাবো? এই T2 বাই T1, তাহলে বসালে কি হচ্ছে? দেখো এটা চলে আসছে। Q2 বাই T1 সমান পাওয়া গেছে T2 বাই T1, সেই মানটা বসালেই দেখো চলে আসছে। তাহলে এখান থেকে কি বলতে পারছি? এটাই হচ্ছে কার্নো চক্রের কর্মদক্ষতা রাশিমালা, যেটি শুধুমাত্র যেটা এঁকেছিলাম একটু আগে, তাপীয় উৎস কিংবা তাপ উৎস এবং তাপ গ্রাহকের উষ্ণতার উপর নির্ভর করে, পদার্থের প্রকৃতি কিংবা কোনো কিছুর উপর নির্ভর করে না। এটার মান প্র্যাকটিক্যালি না হলেও আইডিয়ালি 1 হতে পারে যদি T2 সমান 0 কেলভিন হয়, অর্থাৎ তাপ গ্রাহকের উষ্ণতা যদি 0 কেলভিন হয়। কিন্তু তোমরা জানো পরম শূন্য উষ্ণতা বাস্তবে কোনোদিন অ্যাচিভ করা সম্ভব না, সেই জন্য T2 এর মান 0 কেলভিন হবে না, অর্থাৎ কর্মদক্ষতার মানও 1 হবে না কিংবা এফিশিয়েন্সি 100% কোনোদিনই হবে না। বাস্তবে কি করা হয়? এটা তো আদর্শ গ্যাস নিয়ে প্রত্যাবর্ত প্রক্রিয়া ধরে করা হয়েছে। বাস্তবে তো প্রত্যাবর্ত প্রক্রিয়া করানো খুব কঠিন রয়েছে, কোনো না কোনো অপচয় বল তো কিংবা অপচয় শক্তি সেখানে উপস্থিত থাকবে, সেই জন্য কিন্তু কর্মদক্ষতা কখনই একের কাছাকাছি হয় না, তার থেকে যথেষ্ট কম হয়ে থাকে। বাস্তবে কি করা হয়? যেমন একটা স্টিম ইঞ্জিন, সেখানে কি না স্টিম, জলীয় বাষ্প সেগুলোকে নেওয়া হচ্ছে। তোমার বইতেও দেখবে লেখা রয়েছে যে স্টিম ইঞ্জিনে স্টিম ও জলের মিশ্রণ। তাহলে এই স্টিম অর্থাৎ জলীয় বাষ্প এবং জলের মিশ্রণ নেওয়া হচ্ছে, তো এটা তরল পদার্থ, আবার স্টিমও রয়েছে। তো শুধু যে গ্যাসীয় পদার্থ নিতে হবে তা না, অর্থাৎ আদর্শ গ্যাস বলে তো আমরা কিছু পাই না, তাহলে তার বদলে বাস্তবে এই ধরনের পদার্থ কিন্তু আমরা ব্যবহার করে থাকি। আরো কিছু রয়েছে, কিন্তু কার্যকর পদার্থ হিসাবে আমরা বাস্তব গ্যাস এবং কিছু তরলের মিশ্রণ হিসাবে ব্যবহার করে থাকি। তাহলে এখান থেকে আমাদের যেটা মাথায় ঢোকাতে হবে সেটা হচ্ছে শুধুমাত্র উৎস এবং তাপ গ্রাহকের উষ্ণতার উপরে, কিংবা যেটা আমরা বলি তাপ ধারক যাকে বলা হয় কিংবা অনেক সময় তাপ গামলাও বলা হয়, তার উষ্ণতার উপর নির্ভর করছে, পদার্থের প্রকৃতির উপর নির্ভর করছে না। আর এই দুটো উষ্ণতায় ক্রিয়াশীল যতগুলো প্রত্যাবর্তক কার্নো ইঞ্জিন হবে সবার এফিশিয়েন্সি কিংবা কর্মদক্ষতা একই হবে, কারণ T1 T2 এর মান একই, আর তো কোনো রাশিমালা নেই কিংবা কোনো রাশি নেই রাশিমালার মধ্যে যেটা অন্য কিছুর উপর নির্ভর করতে পারে। এছাড়া যতগুলো প্রত্যাবর্তক ইঞ্জিন এই উষ্ণতায় হচ্ছে তার কর্মদক্ষতা একই হচ্ছে। সবচেয়ে বেশি এফিশিয়েন্সি কিংবা কর্মদক্ষতা যুক্ত কোনো যদি ইঞ্জিন হয় সেটা হচ্ছে কার্নো ইঞ্জিন, কারণ এটা প্রত্যাবর্তক প্রক্রিয়া সবগুলো রয়েছে, এর থেকে বেশি এফিশিয়েন্ট ইঞ্জিন বাস্তবে সম্ভব না। কিন্তু এগুলোর প্রুফ লাগবে না, তোমাদের এই প্রুফটা অবধি করলেই হবে, কারণ ওইগুলো আমাদের সিলেবাসের বহির্ভূত, যেটা ভিডিও শুরুতেই বলেছি সেটা আমাদের গ্র্যাজুয়েশনের সিলেবাসে রয়েছে, এখন সেগুলো পড়ার কোনো প্রয়োজনীয়তা নেই। তোমরা এই অবধি পড়ে রাখবে। আমরা বাস্তবে এই কার্নো ইঞ্জিন বাস্তবায়িত করতে পারবো না, কারণ আদর্শ গ্যাস বাস্তবে নেই। একটাই টপিক থিওরিতে রয়ে গেল, সেটা আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব, সেটা হচ্ছে কার্নো হিমায়ক আর কার্নো ইঞ্জিনের সঙ্গে হিমায়কের পারস্পরিক রূপান্তর এবং কার্নো হিমায়কের যে ক্রিয়া গুণাঙ্ক রয়েছে অর্থাৎ কোএফিশিয়েন্ট অফ পারফরম্যান্স তার প্রমাণটা। তো এটা করেই আমরা চ্যাপ্টারটা শেষ করব, তারপরে এমসিকিউ গাণিতিক উদাহরণ নিয়ে আলোচনা করব পরের ভিডিওগুলোতে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, পড়াশোনা করবে। পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। কারো কোনো সমস্যা থাকলে কমেন্ট করে জানাবে। নেক্সট ভিডিওতে আবার